আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পাঠ্য বই থেকে নব নব সৃষ্টি, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান, রাধারানী এই সমস্ত গল্প, কবিতা এবং প্রবন্ধগুলো পড়তে হবে। এছাড়া সহায়ক পাঠ থেকে করভাস, বাংলা ব্যাকরণ বই থেকে বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য বিশেষণ, সর্বনাম সম্পর্কে বিস্তারিত আলোচনা, নির্মিতি অধ্যায় থেকে তোমাদের রয়েছে ভাবার্থ ও সারাংশ। ঠিক আছে, এই সমস্তগুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। ওকে, তো চলো এখন এই ভিডিওতে আমরা তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই, সেই সঙ্গে সাজেশন সম্পূর্ণ উত্তর সহ আমরা দেখব। এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু ফুরোয় না, জড়ায় না, মুড়োয় না, বিকোয় না। তো সঠিক উত্তর এখানে কোনটা হবে? নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। ঠিক আছে, অপশান গয়টা সঠিক উত্তর। 2 নম্বর হচ্ছে আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বনলতা সেন, রূপসী বাংলা, ঝড়াপালক, সাতটি তারার তিমির। তোর আকাশে সাতটি তারা এই কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। 3 নম্বর নব সৃষ্টি রচনাংশে কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন? বাংলা, সংস্কৃত, হিন্দি না উর্দু? তো সংস্কৃত ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন। 4 নম্বর রাধারানীর মা আপিল করেছিলেন হাইকোর্টে, প্রিভি কাউন্সিলে, লোয়ার কোর্টে না সুপ্রিম কোর্টে? তো রাধারানীর মা আপিল করেছিলেন প্রিভি কাউন্সিলে। 4 নম্বর পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান হলেন গ্রেনফেল, কোভারুবিয়াস, রজার্স না কেউই নয়? সঠিক উত্তর হচ্ছে কোভারুবিয়াস। ওকে, এরপরের প্রশ্ন 6 নম্বর সংস্কৃতে উপসর্গের সংখ্যা কটি? 20টি, 18টি, 22টি, 16টি? সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। 7 নম্বর সূর্য কি শব্দ? তদ্ভব, তৎসম, অর্ধ তৎসম, তৎসম না দেশি? তো সূর্য এটা হচ্ছে তৎসম শব্দ। 8 নম্বর কোন উপসর্গ ধাতুর নতুন অর্থ সৃষ্টি করে? বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, ফরাসি উপসর্গ না ইংরেজি উপসর্গ? উত্তর হবে সংস্কৃত উপসর্গ ধাতুর নতুন অর্থ সৃষ্টি করে। 2 নম্বর থেকে কম বেশি 15 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2-1 প্রশ্ন হচ্ছে বাংলার নীল সন্ধ্যা কেমনভাবে আসে কবির কাছে? তো কেশবতী কন্যার মতো কবির কাছে আসে। 2 নম্বর এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে, মাটিকে ও হাওয়াকে ভালোবাসে কেন? না সেখানে মানুষ লালিত পালিত হয়েছে তাই মাটিকে ও হাওয়াকে ভালোবাসে। 3 নম্বর প্রাবন্ধিক মুস্তফা আলীর মতে রাধা চরিত্রটি আর কাদের সঙ্গে একই রূপে প্রকাশিত? তো ভাটিয়ালি নায়িকা, বাউলের ভক্ত ও মুর্শিদিয়ার আশিক এদের সঙ্গে একই রূপে প্রকাশিত। 4 নম্বর কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। তো একথা বলার কারণ কি? উত্তর হচ্ছে একথা বলার কারণ তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। 5 নম্বর কে গো তুমি কাঁদো বক্তা কি উত্তর পেয়েছিল? তো বক্তা উত্তর পেয়েছিল সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া আর কেউ নেই। 6 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে যোগ রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থে প্রসিদ্ধ সেগুলিকে যোগ রূঢ় শব্দ বলে, যেমন পঙ্কজ। 7 অসমাপিকার প্রাধান্য কোন ক্রিয়ায় আছে? তো যৌগিক ক্রিয়ায় আছে। ঠিক আছে। 8 নম্বর মিশ্র শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দের উপসর্গের ও প্রত্যয়ের মিশ্রণে যে শব্দ সৃষ্টি হয় তাকে মিশ্র শব্দ বলে, যেমন হচ্ছে হেডমাস্টার। 3 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। 1 প্রশ্ন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল বলেছেন কেন? তো আলোচ্য উদ্ধৃতিটি কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই, দিন শেষে সেখানে সমস্ত কাজের বিশ্রাম ঘটে, তাই সন্ধ্যা শান্তভাবে দিনের বিরতির ঘোষণা নিয়ে আসে। পল্লী বাংলার সন্ধ্যায় সারি সারি গ্যাস লাইট জ্বলে ওঠে না, তাই এক চাকচিক্যহীন সন্ধ্যা প্রতিদিন নিয়ম করে নেমে আসে, তাই সন্ধ্যা অনুগত। সন্ধ্যার অন্ধকার ও দিনের আলো মিশে যে আবছায়া তৈরি করে তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিশে সন্ধ্যাকে নীল করে।
2 নম্বর হচ্ছে জাগিয়ে ওই উঠোনে তোর দ্বারা কবি কাদের কেন এই পরামর্শ দিয়েছেন। উত্তর লিখবে উদ্ধৃতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে। আধুনিক নগর জীবনের ছুটোছুটিতে ক্লান্ত মানুষের প্রতি কবি এই পরামর্শ দিয়েছেন। ঠিক আছে, কেন এই পরামর্শ দিয়েছেন না ভোগবাদী জীবনের টানে গ্রামের মানুষ ধীরে ধীরে শহরমুখী হয়েছেন। শহরের জীবন তাদের হয়তো কিছু ভোগের উপকরণ দিতে পেরেছে, কিন্তু যা দিতে পারেনি তা হলো মনের শান্তি ও সৌন্দর্য। গ্রাম জীবনের নিরন্তর সৌন্দর্য আর শান্তি কবির মনে বারবার জাগিয়েছে গ্রামে ফেরার বাসনা। এখানে ফিরতে পারলেই মিলবে এক পরিপূর্ণ আনন্দময় জীবনের আশ্বাস। এখানেই আছে আধুনিক শহরে মানুষের সমস্ত যন্ত্রণার সুনিশ্চিত নিরাময়। 4 নম্বর থেকে নিচে যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। তার একার প্রশ্ন কিন্তু বিঘ্ন আছে বহু। এদেশে নারী কল্যাণের জন্য কাজ করতে গিয়ে মিস নোবেলকে কী কী বিঘ্নের সম্মুখীন হতে হবে বলে স্বামীজির ধারণা। উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ তার চিঠিতে মিস নোবেলকে যেসব বিঘ্নের কথা বলেছেন তার মধ্যে প্রথমেই উল্লেখ্য এদেশের মানুষের দুঃখ কুসংস্কার দাসত্ব। মানুষের দারিদ্র্য একটা প্রধান বাধা। জাতিভেদ ও অস্পৃশ্যতা তাদের আলাদা করে রেখেছে। ভয় অথবা ঘৃণা যে কারণেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। এদের সঙ্গে না মিলতে চাইলে শ্বেতাঙ্গরাও তাকে সন্দেহ করতে পারে। এছাড়া গ্রীষ্মপ্রধান জলবায়ু ও শহরের বাইরের সুখ স্বাচ্ছন্দ্যের অভাবও বাধা হয়ে উঠতে পারে। 2 নম্বর অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে কেন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশের প্রধান চরিত্র বালিকা রাধারানী। সে তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কেনার অর্থ জোগাড়ের উদ্দেশ্যে মাহেশের রথের মেলায় বনফুলের মালা বিক্রির উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু রথের টান অর্ধেক হওয়ার সাথে সাথে বৃষ্টি নামে এবং লোকের ভিড় কমে যায়। এরপর সন্ধে নামলেও রাধারানীর মালা অবিকৃত অবস্থায় থেকে যায়। রাতের অন্ধকার নামলে নিরাশ হয়ে রাধারানী ভগ্ন হৃদয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে বা বাড়ির পথ ধরে। 5 নম্বর নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 5 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন এরই মাঝে বাংলার প্রাণ স্পন্দন কবি কীভাবে উপলব্ধি করেছেন। তো উদ্ধৃত পংক্তিটি জীবনানন্দ দাশের আকাশের ছাত্রী দ্বারা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি। শব্দ গন্ধ বর্ণ স্পর্শ দিয়ে কবিতাকে অনুভব করেন। আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল কাঁঠাল বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর মাছ, কিশোরী অর্থাৎ মানুষ, এই সব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন। 5-এর 2 নম্বর নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা নেভে না কেন, দুঃখ বাসি হয় না বলতে কি বোঝানো হয়েছে। উত্তর লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার দরিদ্র মানুষের যন্ত্রণার কথা বলা হয়েছে। এরপর দরিদ্র মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে তার দারিদ্র্যের যন্ত্রণা তার দুঃখ বয়ে চলে, তাই তা কখনোই নেভে না বা বাসি হয় না। ঠিক আছে, নেক্সট আমরা লিখছি গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠোর। অভাব অনটন তাদের জীবনের নিত্যসঙ্গী। মোটা ভাত কাপড়টুকু সংস্থান করতেও তাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়। যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কোনো পরিবর্তন হয় না। দরিদ্র মানুষের যে শুধু দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয় তা নয়, তাদের উপর সামাজিক শোষণ ও অত্যাচারও চলে সীমাহীনভাবে। তাই তাদের জীবনে দুঃখ দুর্দশা কখনো পুরনো অর্থাৎ বাসি হয় না। 6 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান কম বেশি 150 শব্দের মধ্যে প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। 6-এর প্রশ্ন রাধারানীর রচনাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। দেখো আমরা উত্তর লিখছি বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশে রাধারানীর চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ে তা হল, প্রথম হচ্ছে দায়িত্ববোধ। বয়সের তুলনায় রাধারানী ছিল অত্যন্ত দায়িত্ববোধ সম্পন্ন। তাই অসুস্থ মায়ের পথ্যের অর্থ সংগ্রহের জন্য মালা গেঁথে একাই সেই মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিলেন। এরপর হচ্ছে মাতৃভক্তি। মায়ের পথ্যের জন্য মালা বেচতে যাওয়া শুধু
রাধারানীর দায়িত্ববোধেরই পরিচয় নয়, তার মাতৃভক্তিরও পরিচায়ক। এরপর হচ্ছে নীতিবোধ ও সততা। তার নৈতিকতা বোধের জন্যই রুক্মিণী কুমারের রেখে যাওয়া নোটটিও রাধারানী ভাঙায় না, সৎ বলেই তা ফেরত দেওয়ার কথা ভাবে। এরপর হচ্ছে বিবেচনাবোধ। অন্ধকারে হাত ধরে পথ দেখিয়ে নিয়ে আসা সেই উপকারী মানুষটির কাছ থেকে মালার দাম নেওয়া উচিত হবে কিনা তা নিয়ে রাধারানীর যে সংশয়, তা তার কৃতজ্ঞতা বোধেরই পরিচায়ক। এরপর হচ্ছে সেবা পরায়ণতা। বাজারে যাওয়া, তেল আনা, রান্না করা, মাকে খেতে দেওয়া, ঘর পরিষ্কার করা, এইসব কাজকর্ম থেকে বোঝা যায় ঘরের কাজে এবং সেবা যত্নেও রাধারানী যথেষ্ট দক্ষ। এভাবেই রাধারানী নিজ চরিত্র গুণে উজ্জ্বল হয়ে উঠেছেন। নেক্সট হচ্ছে 6-এর 2 নম্বর, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, নব সৃষ্টি রচনা থেকে এ কথার সত্যতা বিচার করো। দেখো উত্তর লিখছি। আলোচ্য উদ্ধৃতিটি প্রখ্যাত প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলীর নব সৃষ্টি গল্প থেকে বা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নব সৃষ্টি গল্পের শেষে সৈয়দ মুজতবা আলী বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি ও বাঙালি চরিত্রের বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন। বৈষ্ণব পদাবলী কীর্তনে খাঁটি বাঙালিয়ানার পরিচয় ফুটে উঠেছে। মহাভারতে শ্রীকৃষ্ণ, পুরাণ ও ভাগবতের শ্রী রাধা যথাক্রমে বাঙালি পুরুষ ও বাঙালি নারী হয়ে উঠেছে বৈষ্ণব পদকর্তাদের কলমে। আবার আরবি ও ফার্সি ভাষার নানা শব্দ বাঙালি নিঃসন্দেহে গ্রহণ করেছে। বাঙালি চরিত্রে বিদ্রোহের পরিচয় মিলেছে রাজনীতি, ধর্ম ও সাহিত্যের ক্ষেত্রে। যেখানে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে, তা গ্রহণের বিরুদ্ধে বাধা এসেছে, সেখানে সে বাধার বিরুদ্ধে বিদ্রোহের প্রকাশ দেখা গেছে। এই বৈশিষ্ট্য কেবল হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নেই, যারা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যেও সমানভাবে বিদ্যমান। এটিও বাঙালি জাতির চরিত্রের আর একটি বৈশিষ্ট্য, তা হলো ধর্ম যেন বাইরের আবরণ। আচ্ছাদনের পরিবর্তন দেহগত কাঠামোকে যেমন পাল্টায় না, তেমনি ধর্ম জাতিগত চরিত্রকে পাল্টাতে পারেনি বলেই বাঙালি চরিত্রের বিদ্রোহের বৈশিষ্ট্যটি হিন্দু মুসলমান এই ধর্মগত পার্থক্য থাকা সত্ত্বেও অটুট থেকেছে। এবার দেখো 7 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর দাও। এখানেও প্রশ্নের মান দেওয়া আছে 5 নম্বর। 7-এর 1 প্রশ্ন হচ্ছে 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস, কার কি প্রোগ্রেস হয়েছিল তা বিবৃত করো। তো সত্যজিৎ রায় রচিত করভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি অর্নিথিন যন্ত্রের সাহায্যে করভাস নামের কাকটির শিক্ষা গ্রহণের বিষয়ে একথা বলা হয়েছে। ঠিক আছে, এরপর আমরা লিখছি ভাষা শিক্ষা লাভ। প্রফেসর শঙ্কু তার আবিষ্কৃত অর্নিথিন যন্ত্রের সাহায্যে প্রথমে করভাসকে ভাষা শিক্ষা দিতে শুরু করেন। প্রথম পর্যায়ে সহজ বাংলা ভাষা এবং পরবর্তী পর্যায়ে ইংরেজি ভাষা শিক্ষা শুরু হয় তার। নেক্সট হচ্ছে লেখার দক্ষতা অর্জন। মাত্র 2 সপ্তাহের মধ্যেই করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখতে শুরু করে। টেবিলের উপর কাগজ রেখে করভাস তার উপরেও লিখতে শেখে। ইংরেজিতে নিজের নাম CROVUS অর্থাৎ করভাস লিখতে এবং সহজ যোগ বিয়োগ করতে শেখে। ইংল্যান্ডের রাজধানীর নাম প্রফেসরের পদবীও লিখতে শেখে। দেখা যায় সে মাস, বার, তারিখও লিখতে পারছেন। কোনো এক শুক্রবারে প্রফেসর সেদিন কি বার জিজ্ঞেস করলেন, সে পরিষ্কার করে লেখে FRIDAY অর্থাৎ ফ্রাইডে। এরপর লিখছি বুদ্ধির প্রকাশ। খাওয়ার ব্যাপারেও করভাসের বুদ্ধির পরিচয় পাওয়া গেছে। প্রফেসর শঙ্কু একদিন একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর একটা পাত্রে খানিকটা পেয়ারার জেলি করভাসের সামনে রেখেছিল। সে রুটির টুকরো মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে তাতে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। ওকে, এরপর লিখছি দেখো এভাবেই অর্নিথিন যন্ত্রের সাহায্যে করভাসের জ্ঞান ও বুদ্ধির সামগ্রিক বিকাশ ঘটতে থাকে। ঠিক আছে, অথবা এই প্রশ্নটিকে তোমাদের যদি ঘুরিয়ে এরকম দেয় যে অর্নিথিন যন্ত্রের সাহায্যে কীভাবে করভাসের জ্ঞান এবং বুদ্ধির সামগ্রিক বিকাশ ঘটেছিল তা আলোচনা করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সম্পূর্ণ উত্তরটা লিখবে যেটা আমরা এখানে লিখলাম। এবার দেখো 7-এর 2 নম্বর প্রশ্ন, করভাস গল্পে জাদুকর চরিত্রটির বর্ণনা করো। তো সত্যজিৎ রায়ের করভাস গল্পে জাদুকর আরগাসের চরিত্রের বিশেষ কয়েকটি দিক আমরা দেখতে পাই। যেমন প্রথম হচ্ছে চেহারার স্বতন্ত্রতা। আরগাস ছিলেন 6 ফুটেরও বেশি লম্বা, তার টিয়া পাখির মতো নাক,
গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল সামনে সিথি করে পিছনে টান করে আঁচড়ানো, তার চোখে -20 পাওয়ারের চশমা। এই চেহারা এবং শীর্ণ ও ফ্যাকাশে হাতের বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা তিনি দর্শকদের সম্মোহিত করতেন। এরপর হচ্ছে অতিরিক্ত কৌতূহল। আর্গাসের ম্যাজিকের একটি বিশেষত্ব ছিল যে তিনি তার ম্যাজিকের খেলায় বিভিন্ন পাখিকে ব্যবহার করতেন। কার্ভাসের খবর পেয়ে তিনি সেই রাত্রে এই হোটেলে কার্ভাসকে দেখতে চলে আসেন তার কৌতূহল মেটাতে। কার্ভাসের বুদ্ধির নমুনা তিনি তখনই দেখতে চান। এরপর হচ্ছে লোভ ও অহংকার। কার্ভাসের বুদ্ধির পরিচয় পাওয়ার পর আর্গাস আর নিজের লোভ সংবরণ করতে পারেননি। টাকার বিনিময়ে তিনি প্রফেসরের কাছ থেকে কার্ভাসকে কিনে নিতে চান। তিনি অহংকারের সঙ্গে এও বুঝিয়ে দেন যে তিনি কোটিপতি, তাই তিনি চাইলে কার্ভাসকে যে কোনো মূল্যে কিনে নিতে পারেন। কিন্তু প্রফেসর শঙ্কু সেই প্রস্তাবে রাজি না হলে তিনি চালাকির আশ্রয় নিয়ে কার্ভাসকে চুরি করে নিয়ে যান। ওকে, দেখো নেক্সট আমরা লিখছি 8 নম্বর দাগের প্রশ্ন। দেখো কী দেওয়া আছে, নির্দেশ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 4 নম্বর। 8-এর 1-এর প্রশ্ন হচ্ছে সারাংশ লেখো। পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। দরিদ্র কিসে ধনী হইবে সে চিন্তায় উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে এমন কেউ নাই যে পূর্ণ সুখে সুখী। অথচ কৌতুকের বিষয় এই, পৃথিবী ছাড়িয়ে যাইতেও কেহ প্রস্তুত নহে। মৃত্যুর নাম শুনিলেই দেখি মানুষের মন শুকাইয়া যায়। মানুষ যতই দরিদ্র হোক, সপ্তাহের পর সপ্তাহ তাহাকে যদি অনাহারে কাল কাটাতে হয়, পৃথিবীর কোনো আরামই তাহার ভাগ্যে থাকে না, তথাপি সে মৃত্যুকে চাহে না। ঠিক আছে, তো এর একটা সারাংশ বা সারমর্ম তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এছাড়া আরেকটি প্রশ্ন দেওয়া আছে 8-এর 2 নম্বর দাগে। এখানে বলা হচ্ছে ভাবার্থ লেখো। তো যে কোনো একটি লিখতে হবে, হয় ভাবার্থ নয়তো সারাংশ। এখানে কি বলা হচ্ছে, যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসিতারে। যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। সর্বজন সর্বক্ষণ চলে সেই পথে, তৃণগুল্ম সেথা নাহি জন্মে কোনো মতে। যে জাতি চলে না কভু তারই পথ ধরে, তন্ত্রমন্ত্র সংহিতার চরণ না সরে। তো এটার একটা তোমাদের একটা ভাবার্থ লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের আমরা সম্পূর্ণ একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করলাম, সেই সঙ্গে সিলেবাস সম্পর্কে আমরা জানলাম। ওকে, সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।